ছাড় বলছি আমাকে। তুই আমাকে এই ফাঁকা বাড়িতে নিয়ে আসলি কেন? তোর উদ্দেশ্য কি? অনুরোধ করছি আমার সঙ্গে খারাপ কিছু করিস না। তোর উদ্দেশ্য আমার ভালো লাগছে না। আজকে সবকিছুর বদলা নিব। আপনি কি ভেবেছেন আপনার মুখ দেখতে আপনাকে এই বন্ধ বাড়িতে নিয়ে এসেছি? সব হিসেব আজকে মিটিয়ে নেব। কিন্তু আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার সঙ্গে কিসের প্রতিশোধ নিবি? আমি তো তোর কখনো কোনো ক্ষতি করিনি। আরাফের চোখে মুখে ছিল প্রতিশোধের আগুন, কিন্তু নেহা কোনোভাবে বুঝতে পারছিল না আরব কোন কারণে তাকে বন্ধ একটা বাড়িতে জোর করে নিয়ে এসেছে। নেহা বারবার আরবকে জিজ্ঞাসা করছিল কেন তাকে এই বন্ধ বাড়িতে নিয়ে আসা হয়েছে। হঠাৎ খারাপ অদ্ভুতভাবে হেসে উঠে বলতে শুরু করে আরব, আপনারা আমাদের পরিবারকে খুব কষ্ট দিয়েছেন। আজকে সব কষ্টের হিসাব মিটিয়ে নেব। আমার পুরো পরিবারের প্রতিশোধ আমি একাই নিব। এতে আমার যা খুশি হয়ে যাক, তাতে আমার যায় আসে না। আমার পরিবার তোদের কি ক্ষতি করেছে আমাকে বল। আমি সবার সঙ্গে কথা বলে সমস্যাটা মিটিয়ে দেই, কিন্তু আমার সঙ্গে খারাপ কিছু করিস না প্লিজ। অনেক বলছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো সমাধান হয়নি। আমাদেরকে অনেক হয়রানি হতে হয়েছে। আমার আব্বুকে আমি কান্না করতে দেখেছি আপনার বাবার জন্য। আপনার বাবার চোখের জল না ফেলা পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। আমার বাবা অপরাধ করেছে, তাই জন্য তুই আমাকে শাস্তি দিবি? এটা কেমন বিচার হলো? আপনার বাবা তো এলাকার মেম্বার। আপনার বাবার সঙ্গে আমি কখনো পেরে উঠব না। তাই আমি আপনাকে দিয়ে আপনার বাবার সম্মান নষ্ট করাবো। এতে আমার যা হয় হবে। আরাফের কথা শুনে নেহা বুঝতে পারল আরাফ এত সহজে তাকে ছাড়বে না। সে যেভাবেই হোক প্রতিশোধ নিবেই। নেহা অনেকভাবেই আরাজকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আরাফ কোনোভাবেই বোঝার অবস্থায় নেই। নেহা সবকিছু বুঝতে পেরেই কান্না করতে শুরু করে দেয়। আরাফ নেহার কান্না জড়িত চোখ দেখেও তার কোনো মায়া কাজ করলো না। নেহা আরাফকে জিজ্ঞেস করে, তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুই আমার কোনো ক্ষতি করিস না। তুই আমার আব্বুর সঙ্গে প্রতিশোধ নে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তাহলে আমাকে কেন তুই এখানে নিয়ে এসেছিস? আমার আব্বু যেমন তোদের সঙ্গে অন্যায় করেছিল, ঠিক তার থেকে বড় অন্যায় তুই আমার সঙ্গে করতে চাচ্ছিস। এটি কি ঠিক হচ্ছে? যদি তোর কাছে এটা ঠিক মনে হয়, তাহলে তোর যা ইচ্ছা করতে পারিস। আমি নিষেধ করব না তোকে। আরাফ নেহার কথা শুনে থমকে গেল। সেও এটা খুব ভালো করেই জানে নেহার সঙ্গে সে অন্যায় করছে, কিন্তু তার মাথায় অন্য কিছুই ঘটছিল। সে নেহার বাবার প্রতিশোধ নেহার সঙ্গে মিটিয়ে নিতে চাচ্ছে, কিন্তু নেহার কথা শুনে এখন তার বিবেক তাকে বাধা দিচ্ছে। কিন্তু তারপরও আরাফ নেহাকে ছাড়তে রাজি নয়। এক পর্যায়ে নেহার হাত ধরে আরাফ নেহাকে বলতে শুরু করে, আপনি কি ভেবেছেন আপনি কান্না করবেন আর আমি আপনাকে ছেড়ে দিব? এত সহজ নয়। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করার পর আজকে আপনাকে এখানে আনতে পেরেছি। আমার প্রতি শ্রদ্ধা আমি নিয়েই ছাড়ব। আজকে যা খুশি হয়ে যাক। আমার সামনে কান্না করে কোনো লাভ নাই। তুই আমার হাত ধরেছিস কেন? আবার হাত ছাড়। আমি কিন্তু এখন চিৎকার করব আশেপাশের মানুষ চলে আসতে। তখন কিন্তু তুই বাঁচতে পারবি না। এখন ভালোই ভালোই বলতেছি, আমি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি আমার পরিবার কেউ না। আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু চিৎকার করব। এখানে চিৎকার করে কোনো লাভ নেই। আশেপাশে কোনো বাড়িঘর নেই, আর এই বাড়ির আশেপাশে তেমন কেউই যাতায়াত করে না। এখন আপনি যদি চিৎকার করে মনে করেন আপনি বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। নেহা আরাফের কথা শুনে আরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড় দেবে। তখন আরাফ নেহাকে টান দিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে নেহাকে কিস করতে শুরু করে। নেহা অনেক চেষ্টা করেও আরাফের হাত থেকে ছুটতে পারছিল না। এক পর্যায়ে আরাফ নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নেহা মাটিতে লুটিয়ে পড়ে। নেহা কান্না করতে করতে বলে, তুই আমাকে কিস করার সাহস কোথায় পেলি? এই কথা আমি যদি আব্বুকে বলি, তাহলে তোর কি হবে সেটা তুই ভালো করেই জানিস। আর এটা আমি অবশ্যই আমার পরিবারকে জানাবো। তখন দেখবো তোর কত অহংকার। আপনার যা খুশি করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। আপনার একটা ভিডিও করে রেখেছি, গোপনে ক্যামেরায় রাখা ছিল। আপনি যদি বলতে পারেন আমিও তো সেই ভিডিওটা ছাড়তে পারি নাকি? তুই এত ছোট লোক? তুই গোপনে আমার ভিডিও করেছিস, আবার আমাকে হুমকি দিচ্ছিস? তুই কাজটা একদম ঠিক করলি না। এর বিচার একদিন না একদিন ঠিকই করব আমি। আপনার যা করার আপনি করতে পারেন। নেহা সঙ্গে সঙ্গে উঠে আরাফের দিকে তেড়ে আসে তাকে মারার জন্য, কিন্তু আরাফ নেহাকে ধরে ফেলে
আর কান্না জড়িত চোখে দেখে আরাফের মায়া হতে শুরু করে। সে নেহাকে বলতে শুরু করে, আপনি এখন যেতে পারেন। হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তার জন্য আমি একটু হলেও শান্তি পেয়েছি। আশা করছি আপনি আপনার পরিবারকে এই বিষয়গুলো খুলে বলবেন, তাহলে আরও আমি বেশি খুশি হব। তোর কি মাথায় কোনো প্রবলেম আছে নাকি? যদি আমার পরিবারে কথাগুলো জানতে পারে তাহলে তোর বা তোর পরিবারের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছিস? আমার বা আমার পরিবারের চিন্তা আপনার না করলেও চলবে। আমার পরিবারকে এমনিতেই আপনার আব্বু ধ্বংস করে দিয়েছে। আমাদের বেঁচে থাকা কষ্টদায়ক হয়ে উঠেছে। এখন ভালো থাকা বা খারাপ থাকা আমাদের কোনো যায় আসে না। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আপনার আব্বুকে। কথাটা বলে আরাফ নেহার হাতটা ছেড়ে দেয়। নেহা কান্না করতে করতে সেখান থেকে দ্রুত চলে যায় আর কিছুক্ষণ সেখানে বসে থাকে আর ভাবতে থাকে। অন্যদিকে নেহা কান্না করতে করতে তার রুমে প্রবেশ করে। তার আম্মু তাকে এভাবে কান্না করতে দেখে তার দরজায় এসে বলতে থাকে, মা নেহা, কি ব্যাপার? কি হয়েছে? তুই এভাবে কান্না করছিলি কেন? কেউ কিছু বলেছে তোকে? আমাকে একটু একা থাকতে দাও, আমার এখন কথা বলার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু তুই কান্না করছিলি কেন সেটা একটাবার বল, তারপর আমি চলে যাব। সেটা আমি এখন বলতে চাই না। এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো তোমাদের সঙ্গে। প্লিজ এখন একটু আমাকে একা ছেড়ে দাও। নেহার আম্মু তার কথা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ তার কোনো আইডিয়াই নেই নেহার সঙ্গে কি হয়েছিল। এদিকে নেহা তার আম্মুকে ঘটে যাওয়া সে কথাগুলো জানাতে চায়নি। নেহার আম্মু অনেকবার জিজ্ঞেস করার পরও নেহা কিছু বলল না। আম্মু অন্য কাজে ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। নেহার আব্বু বাসায় প্রবেশ করলো। এসেই নেহার আম্মুকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, নেহা কোথায়? ওকে দেখছি না যে, ডাকো তো ওকে। অনেকক্ষণ হলো বাসায় এসেছে, ওকে কান্না করতে দেখছি। এখন কি হয়েছে সেটা আমাকে বলে নাই। এখন তুমি একটু দেখো তো মেয়েটার কি হয়েছে। নেহার আব্বু কথাটা শুনে নেহাকে ডাকাডাকি শুরু করে। কিছুক্ষণ পর নেহার রুম থেকে বেরিয়ে আসে। নেহার মুখটা মলিন হয়ে আসে, তার মুখে কোনো কথা নেই। যে মেয়েটা সবসময় কথা বলতো তার মুখে এখন কোনো কথা নেই। নেহার বাবা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা, কি হয়েছে? তুই নাকি কান্না করতে করতে রুমে গেছিস, তোর আম্মুকেও কিছু বলিসনি? কি হয়েছে আমাকে বলতো। তোমাদের কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তুমি বাইরে সবাইকে কষ্ট দিয়ে বেড়াও, তাদের মধ্যে একজন আমার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে সে আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তার কাছে আমার ভিডিও আছে। নেহার বাবা কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেদিকে আগুন হয়ে যায় আর বারবার নেহাকে বলতে শুরু করে কে এই কাজ করেছে। কিন্তু নেহা শুধু কান্নাই করে যাচ্ছে। নেহাকে ধমক দিয়ে বলতে শুরু করে, কি বলিস? এত বড় সাহস কার যে আমার মেয়ের সতীত্ব নষ্ট করতে চায়? ওর নামটা শুধু একবার বল, আমি ওকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। ওর নামটা শুধু আমাকে বল, তারপর দেখ আমি ওর কি করি। তোমাদের সঙ্গে অন্যায় করেছে কেন? আরে কে তোকে এসব কথা বলেছে? আমি কার সঙ্গে অন্যায় করেছি? আমি কোনো সময় কাউকে জুলুম নির্যাতন করিনি। তোকে যে কথাগুলো বলেছে সব মিথ্যা। মিথ্যা হতে যাবে কেন? আর ও কেনই বা আমাকে মিথ্যা কথা বলবে? তোমার ক্ষমতা আছে সেজন্য তুমি অন্যদের উপরে নির্যাতন করো। এর আগেও আমি একটু একটু শুনেছি, কিন্তু অনেকেই প্রথম তোমার ভুলের জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। আচ্ছা, তোর কথা সব বুঝলাম আমি, কিন্তু তুই একটা বার ওই ছেলেটার নাম আমাকে বল, তারপর আমি ওকে জিজ্ঞেস করব আমি ওদের সঙ্গে কি অন্যায় করেছি। হ্যাঁ মা, তুই এই ছেলেটার নাম বলছিস না কেন? তোর আব্বু সবকিছু দেখে নেবে। এত বড় সাহস, আমার মেয়ের হাত ধরে ওর হাতটা কেটে ফেলতে হবে। নেহা তার আব্বু আম্মুর কথা শুনে কিছু সময়ের জন্য থমকে যায়। সে আরাফের নাম বলতে চেয়েও বলতে পারছে না। নেহা যাচ্ছে না আরাফের কোনো প্রবলেম হোক, তাই সে তার আব্বু আম্মুকে কোনোভাবে আরাফের কথা বলল না। এ কথা বলে আরাফের কথাটা এড়িয়ে গেল। নেহা কোনো প্রকার খাওয়া দাওয়া না করে রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে জানালার ফাঁক দিয়ে মিষ্টি রোদ এসে তার মুখের উপরে পড়ছিল। আবহাওয়াটাও খুবই শীতল। রোদটা নেহার মুখে পড়ার কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যায়। তার মনে অন্য কিছুই চলছিল, যেটা সে ছাড়া কেউ জানে না। কিন্তু সে কি করতে যাচ্ছে
তার আব্বু আম্মুকে বিষয়টা জানায় না। নেহা, তোকে কালকে কতবার বললাম ছেলেটার নাম বল, কিন্তু তুই ছেলেটার নাম এখনো আমাকে বললি না। ঠিক কোন কারণে বলতে চাচ্ছিস না সেটা কি আমাকে বলা যাবে? আব্বু, এখন আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। খাওয়া দাওয়া করে ভার্সিটিতে যাব, তাই আমাকে এখন কোনো কিছু জিজ্ঞেস করো না। তোর জন্য ওই ছেলেটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি কালকেই বলতি তাহলে এতক্ষণে ওর খবর হয়ে যেত। তুই কি জন্য ছেলেটার নাম বলছিস না? হ্যাঁ, ওকে কেন বাঁচিয়ে দিচ্ছিস? তুইও তো তোর ক্ষতি করতে চেয়েছিলি। তোর তো উচিত তোর বাবাকে সাহায্য করা। আম্মু, এখন তুমিও শুরু হয়ে যেও না। আমি বলছি আমি ভার্সিটিতে যাব। এই বিষয়ে আপাতত এখন কথা বলতে চাচ্ছি না। তোমাদের সঙ্গে এই বিষয়ে পরে কথা হবে। এখন আমাকে শান্তিতে খেতে দাও। নেহা তার আব্বু আম্মু কথাগুলো এড়িয়ে গেল। নেহার আব্বু আম্মুরও সন্দেহ তো শুরু করে, কি জন্য নেহা ওই ছেলেটার নাম বলতে চাচ্ছে না। কিন্তু নেহার চোখ মুখ দেখে মনে হচ্ছে কালকের সেই ঘটনাটা এখন তার মনেই নেই। কিন্তু এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কারো জানা নেই। নেহা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে তার বান্ধবীকে কল করে। দুজনে একসঙ্গে রিক্সা করে ভার্সিটির দিকে যেতে শুরু করে। যাওয়ার সময় সে আর আজকে দেখতে পায় একটা দোকানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিল। কি ব্যাপার, আজকে এরকম চুপচাপ বসে আছিস? অন্য সময় তো তোর কথাই থামে না, আজকে হঠাৎ চুপ কেন? বাসায় কিছু হয়েছে নাকি? আরে না, তেমন কিছুই হয়নি। আজকে মাথায় অন্য একটা বিষয় চলছে, তাই সেটাই ভাবছি। কি ভাবছিস আর কোন বিষয় নিয়ে ভাবছিস আমাকেও বল, শুনি। তুই তো আমার সঙ্গে সব কথা শেয়ার করিস। অবশ্যই তোকে বলবো। তোকে ছাড়া আমি কখনো কোনো সিদ্ধান্ত নিয়েছি? তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আগে আমার মাথায় কথাগুলো গুছিয়ে নেই, তারপরে তোকে বলবো। এখন না, ভার্সিটি এসে গেছে, এই বিষয়ে আবার পরে কথা বলছি তোর সঙ্গে। নেহার কথা শুনে রিয়া আর কোনো কিছু বলল না। কিন্তু নেহা মনে মনে কি প্ল্যান করছিল সেটা সবারই অজানা। রিক্সা ভাড়া দিয়ে রিয়া আর নেহা ভার্সিটির ভিতরে চলে গেল। অন্যদিকে দোকানে আড্ডা দিচ্ছিল আরাফ ও তার বন্ধু বান্ধব। কিছুক্ষণ পর আরাফের বন্ধু আরাফকে জিজ্ঞেস করে, আচ্ছা মামা, কালকে তুই তো বললি 5 মিনিটের মধ্যে চলে আসবি, কিন্তু তোর আধা ঘন্টা লাগলো কেন? কোথায় গিয়েছিলি তুই বলতো? গিয়েছিলাম একটা জায়গায়, পরে এক সময় বলবো তোকে, বুঝতে পারলে। আচ্ছা, মেম্বারের সঙ্গে যে মার্কেট নিয়ে তোদের একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা কি মিটে গেছে নাকি এখনো চলছে? এখন চলমান, কোনোভাবে ওনার সঙ্গে আমরা পেরে উঠছি না। উনি তো ক্ষমতাধর মানুষ, ওনার কাছে সব কিছুই আছে। তারপরও কেন জানি না আমাদের মার্কেটটার প্রতি ওনার নজর পড়েছে। আমার বাবার শেষ সম্বল, ওটা যদি হারিয়ে যায় তাহলে বাবা আর বাঁচবে না। সেটাই তো কথা বন্ধু, কিন্তু আমার তো মনে হয় না ওই শালার মেম্বার এত সহজে ছেড়ে দিবি। ও তো খুব খারাপ, মানুষকে ঠকানোই ওর কাজ। অমানুষ একটা। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিভাবে যে মার্কেটটা বাঁচাবো মাথায় কাজ করছে না। চিন্তা করিস না মামা, দেখবি সব ঠিক হয়ে যাবে। উপরে একজন আছে তো, তিনি উত্তম পরিকল্পনাকারী। ভরসা রাখ, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর যে কোনো সমস্যা হলে আমাকে শুধু একটাবার স্মরণ করিস। আরাফের বন্ধু আরবকে সান্ত্বনা দিচ্ছিল। আর আজকে একমাত্র ভালোভাবে বুঝতে পারে সাকিব, তারা দুজন দোকানে বসে আড্ডা দিচ্ছিল। অন্যদিকে ভার্সিটিতে ক্লাস শেষ করে মাঠে বসে আছে নেহা। নেহাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে রিয়া জিজ্ঞেস করে, নেহা, আর কিন্তু ভালো লাগছে না। সেই সকাল থেকে তুই কোনো কথা বলছিস না, কি হয়েছে সেটাও বলিস না। এভাবে কিন্তু ভালো লাগছে না। আমি কিন্তু একাই বাসায় চলে যাব। কিছু মনে করিস না রে, আসলে মন মেজাজ একদম ঠিক নেই। কালকের একটা ঘটনা আমাকে বারবার শুধু নাড়িয়ে দিচ্ছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তবে আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আজকে আমি করতে চলেছি। চল, এখন তুই শুধু আমার সঙ্গে থাকিস। অবশ্য আমি তোর সঙ্গে থাকবো, কিন্তু কি করবে সেটা যদি একটাবার বলতে তাহলে আমার জন্য সুবিধা হতো। এখন এত কথা বলার সময় নেই, তুই শুধু আমার সঙ্গে চল। বাকিটা পরে এমনিতেই দেখতে পারবি কি হচ্ছে আর কি হবে। নেহার কোনো কথাই রিয়া বুঝতে পারল না, কিন্তু তারপরে নেহার সঙ্গে যেতে শুরু করলো। রিয়ার মনেও কৌতূহল জমে গেছে, নিয়ে আসলে কি করতে চাচ্ছে নেহা সেটা জানার প্রবল ইচ্ছে জেগেছে তার। কিছুক্ষণ রিক্সা যাওয়ার পরে একটা দোকানের সামনে দাঁড়িয়ে যায়। নেহা দোকানের সামনে থেকে আরাফের হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে।
আরাফ বলতে শুরু করে। কি ব্যাপার, আপনি এভাবে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন আমাকে? গেলেই বুঝতে পারবি কোথায় নিয়ে যাচ্ছে তোকে আমি। কিন্তু আপনি এভাবে হাত ধরে টানছেন কেন? আশেপাশে মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। প্লিজ ছাড়ুন, সবাই খারাপ ভাববে। নেহা কি করছিস এগুলো? তুই আরাফের হাত ধরে টানাটানি করছিস কেন? আশেপাশে সবাই কিন্তু দেখছে, তোর আব্বু জানতে পারলে কিন্তু অবস্থা খারাপ হবে। নেহা কারো কথায় কান্না দিয়ে আরাফকে টেনে নিয়ে স্পেশাল করে সে ডিরেক্ট কাজী অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। রিয়া নেহাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কাজী অফিসের সামনে আসলি কেন? তুই আসলে কি করতে চাচ্ছিস বলতো? তুই জানিস না কাজী অফিসে মানুষ কি কারণে আসে? তার মানে তুই কি আরাফকে বিয়ে করবি নাকি? হ্যাঁ, সেই জন্যই তো কাজী অফিসে নিয়ে এসেছি ওকে। নেহার কথা শুনে রিয়া যেন অবাক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। আরাফ তার বন্ধু শাকিল একদম সারপ্রাইজড হয়ে গেছে। আরাফ ও তার বন্ধু বুঝতে পারেনি এমন কিছু হবে। আরাফ বিষয়টাকে সামাল দেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করে, আপনার মাথা ঠিক আছে? আপনি কি সব বলছেন এগুলো? আপনি আমাকে বিয়ে করবেন মানে? আপনার বয়স কত আর আমার বয়স কত? আপনার মতো সিনিয়র একটা মেয়েকে আমি কেন বিয়ে করব? বিয়ে করবি না মানে? কালকে কি হয়েছিল সেটা মনে নেই? আজকে যদি একটা কথা বলিস আমি কিন্তু তোকে আস্ত রাখবো না। আর আমাকে বিয়ে করলে তোর জমি ভালো হবে। আর বেশি ঝামেলা করিস না, ভেতরে চল। কখনো সম্ভব না। আপনি আমার থেকে বয়সে 7-8 বছরের বড় হবেন। আপনাকে আমি বিয়ে করতে পারবো না, সরি। আর কালকে যাওয়া হয়েছিল তার জন্য আমাকে ক্ষমা করে দিন। এরকম ভুল আর কখনো হবে না। কিন্তু আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি তোর ঘাড়ে করবে। তুই আমাকে কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? এত সাহস না? আর একটা কথা যদি বলিস তাহলে এক্ষুনি আমি পুলিশকে ফোন দিয়ে সবকিছু বলে দিব। আপনি যা খুশি তাই করেন, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। আরাফ কোনোভাবেই নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, কিন্তু নেহাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেভাবেই হোক সে আরাফকে আজ বিয়ে করেই ছাড়বে। নেহা আরাফের সঙ্গে কোনো কথা না বলে সরাসরি তার হাত ধরে টেনে নিয়ে কাজী অফিসের ভিতরে চলে যায়। সেখানে গিয়ে আরাফকে বসে বিয়ের কার্যক্রম সবকিছু শুরু করে, কিন্তু আর কোনোভাবেই সিগনেচার দিতে রাজি হচ্ছিল না আরাফ। কিন্তু নেহার জোরাজোরিতে পড়ে আরাফ সিগনেচার করে দেয়। বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ক আপনি এভাবে জোর করে করলেন? কাজটা একদম ঠিক হলো না। আপনি কি ভেবেছেন আপনাকে আমি বউ হিসেবে মানবো? কখনোই না। তুই মানবি না মানে? তোর মানতেই হবে। আমার কথা মিলিয়ে নিস। আমি তোর ভালোর জন্য তোকে বিয়ে করেছি। এটা তুই যত তাড়াতাড়ি বুঝতে পারবি ততই তোর ভালো হবে। মুহূর্তের মধ্যে এমন একটা ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেই পারেনি। আরাফের বন্ধু সাকিব মাথায় হাত দিয়ে বসে আছে। সে বুঝতে পারছে না কেন হলো এটা। রিয়া নেহাকে বারবার জিজ্ঞেস করতে শুরু করে, হঠাৎ বয়সে ছোট একটা জুনিয়র ছেলেকে কেন বিয়ে করলো? কিন্তু নেহা কোনো কথা বলছিল না। চুপচাপ বিয়ের কার্যক্রম শেষ হলে তারা দুজন বের হয়ে যায়। নেহা চুপ থাকিস না, তুই কেন হঠাৎ আরাফকে বিয়ে করলি? এর পেছনে একটা ঘটনা আছে, কিন্তু সেই ঘটনা বলার মতো সময় এখন না। এখন অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আমাদের। তাই তোরা শুধু এখন আমার পাশে থাক, তাহলেই হবে। আর যা জানতে চাস পরে বলবো, কিন্তু এখন না। এতদিন তাও বেঁচে ছিলাম, আপনার বাবা জ্বালিয়েছে, অত্যাচার করেছে, কিন্তু এখন সরাসরি মেরে ফেলবে। আপনি এমন একটা ঘটনা ঘটালেন, এটা আমি কখনো কল্পনা দেওয়াইনি। আপনি কেন আমাকে বিয়ে করলেন কিছুই বুঝতে পারছি না। নেহা রাতের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে মুচকে একটা হাসি দিয়ে আরাফের হাত ধরে একটা রিক্সা নিয়ে সরাসরি তার বাসায় নিয়ে যেতে শুরু করলো। আরাফ নেহাকে জিজ্ঞেস করতে শুরু করে, আপনাদের বাসায় যাচ্ছেন কেন? প্লিজ ওখানে যায়েন না, আমাকে কিন্তু একদম মেরে ফেলবে। এত ভীতু কেন তুই? আমি থাকতে তোর এত ভয় কিসের? আমি তোর পাশে আছি, কেউ তোর কিচ্ছু করতে পারবে না। কিন্তু তারপর আপনার বাবা তো ভালো মানুষ না, একদম শয়তান, আমাকে দেখলে মেরে ফেলবে। মেয়ে মানুষের মতো ভয় পাস কেন? বুক ফুলে আমার সঙ্গে, তারপর দেখছি কে তোর কি করে। আমি তোর পাশে আছি, ভয় পেতে হবে না। নেহা আরাফকে নিয়ে তাদের বাসায় প্রবেশ করে। নেহার বাবা কিছু কাগজপত্র নিয়ে কাজ করছিল। নেহার সঙ্গে আরাফকে দেখে দাঁড়িয়ে যায়। নেহাকে বলতে শুরু করে, কি ব্যাপার নেহা,
তোর সঙ্গে এই কুত্তার বাচ্চা কি করে? ওকে এক্ষুনি বের হয়ে যেতে বল, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই মুখে লাগাম দিয়ে কথা বল। ও কিন্তু এখন পর কেউ না, ও আজকে থেকে আমার হাজবেন্ড। বুঝতে পেরেছো তোমরা? নেহার কথা শুনে তার আব্বু লাফ দিয়ে উঠে পড়ে। আরাফের দিকে সরে আসার তেড়ে আসে মারার জন্য, কিন্তু সামনে এসে নেহা দাঁড়িয়ে পড়ে। নেহার বাবা তাকে বলতে শুরু করে, আমার সামনে থেকে সর বলছে। এই ছোট লোক ফকিন্নির ছেলে সাহস কি করে হলো তোকে বিয়ে করার? ওকে আজকে মেরে ফেলবো। আর তুই বা এই কাজ কিভাবে করলি? একটা ছোট লোক ছেলেকে বিয়ে করলি কেন? জবাব দে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি আব্বু, খবরদার তুমি ওকে অপমান করবে না। যদি আর খারাপ কথা বলো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তুমি আমার আব্বু সেটা ভুলে যাব। আমি আমার হাজবেন্ডের অপমান মেনে নিব না। তুই এগুলো কি বলছিস? তোর মাথা ঠিক আছে? বাবার সঙ্গে কেউ এরকম আচরণ করে, এভাবে কথা বলে? হ্যাঁ, আর তুই এই ফকিন্নির ছেলের জন্য তোর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ওর হাতটা ছাড় বলছি। আমি তো ওর হাত ছাড়ার জন্য বিয়ে করিনি, ওকে আমি ভালোবাসি সেজন্য বিয়ে করেছি। আমি এই বাড়িতে থাকতে আসিনি, আমি তোমাদের জানাতে এসেছি। কিন্তু তোমরা যেভাবে অপমান করবে সেটা ভাবিনি। কথাগুলো বলে নেহা বাড়ি থেকে বের হয়ে যায়। বাইরে গিয়ে একটা আরাফের বাড়ির দিকে রওনা হয়। আরাফের বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির ভেতর ঢুকতে শুরু করে। এদিকে আরাফের বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে যায়। সে ভয়ে নেহার পিছে পিছে যেতে শুরু করে। অন্যদিকে নেহা বলতে শুরু করে, আমার মনে হচ্ছে এটা তোর বাড়ি নয়, এটাও আমার বাড়ি। তুই এত ভয় পাচ্ছিস কেন? ছেলে হয়ে গিয়েও এত ভয় পায়? তুই আমার সামনে থাক, আমি এই বাড়ির নতুন বউ। আমার লজ্জা করে না? সবকিছুকে তোকে শিখিয়ে দিতে হবে নাকি? আল্লাহ ভালো জানে আজকে যে আমার কি অবস্থা হবে। আরাফ ভয় ভয়ে দরজার বাহিরে থেকে কলিং বেলে চাপ দেয়। দরজা খুলতেই আরাফ তার মাকে দেখতে পায়। তার মা তাকে জিজ্ঞেস করতে শুরু করে, এই মেয়ে এখানে কেন? কিন্তু আরাফ কোনো উত্তর দেয় না। যখনই নেহাকে জিজ্ঞেস করে, লজ্জায় নেহার মুখ লাল টকটকে হয়ে যায়। কোনো কিছুই বলছিল না। তখনই আরাফ বলে, আম্মু, উনি আমাকে বিয়ে করেছে না, মানে উনি আমার ওয়াইফ। আজকে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি এই বিয়ে করতে চাইনি। উনি আমাকে জোর করে বিয়ে করিয়েছে। আমি রাজি ছিলাম না, আমাকে জোরপূর্বক ধরে নিয়ে বিয়েতে রাজি করিয়েছে। তুই কি বাচ্চা ছিলে নাকি যে তোকে জোর করে ধরে নিয়ে গেল আর তুইও নাচতে নাচতে বিয়ে করে ফেললি? ফাজলামো হচ্ছে নাকি? একদম বাসার ভিতরে ঢুকবি না। এখন কি আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? আগে ভিতরে আসি, তারপরে তুমি সবকিছু বিস্তারিত ভালোভাবে শোনো। কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে বিয়ে করিনি। তুমি আব্বুকে একটু বুঝিয়ে বলো না। আমি এগুলো পারবো না। বিয়ে করেছিস তুই, তুই পারলে বল। আমি এসব বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আর যে মেয়েকে তুই বিয়ে করেছিস ও তোর থেকে কত বড় তুই জানিস? তুই এত বড় সিনিয়র একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি, তাও আবার আমাদের অনুমতি ব্যতীত? আর এই মেয়ে, তুমি আমার এই বাচ্চা ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে জোর করে বিয়ে করেছো কেন? তোমার বাবা গ্রামের মেম্বার, সেজন্য কি তুমি যা খুশি তাই করবে? ক্ষমতার অহংকার এত দেখিও না। আচ্ছা মা, তুমি কি আমাদেরকে আরো বড় কোনো বিপদে ফেলার জন্য এই কাজ করেছো? তোমার বাবার সঙ্গে অলরেডি আমাদের ঝামেলা চলছে, এর উপরে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো কেন? হ্যাঁ, কিছুই হবে না আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আমি এখন থেকে এই পরিবারেই অংশ। আমার জন্য আপনারা ঝামেলায় পড়বেন না, এটা আমি আপনাদের কথা দিলাম। কিন্তু আমার জানা মতে তোমার আব্বু তোমাদের এই বিয়ের বিষয়টা হালকাভাবে নেবে না, সেটা আমি ভালো করেই জানি। আর তুমি একটা ধনী পরিবারের মেয়ে হয়ে এরকম মধ্যবিত্ত পরিবারের ছেলেকে কেন বিয়ে করলে? তোমার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমার কোনো উদ্দেশ্য নেই আঙ্কেল। আর আজকে আমার পছন্দ হয়েছে, সেজন্য ওকে আমি বিয়ে করেছি। ওকে যদি আমার পছন্দ না হতো তাহলে ওকে বিয়ে করতাম না। ও সত্যবাদী কথা, যেটা আমাকে ওর প্রতি আরো বেশি আকৃষ্ট করতে বাধ্য করেছে। আরাফ কোনো কিছুই বলছিল না। শেষ চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছিল। আর আরাফের পরিবার কোনোভাবেই এ বিয়ে মেনে নিতে পারছে না। কিন্তু নেহা তাদেরকে আশ্বস্ত করছে তার জন্য এই পরিবারের কোনো বিপদ আসবে না। তেমনই অনেক বিপদের মধ্য দিয়ে জীবনটা পার করছি, এর মধ্যে আবার তোমাদের বিয়ে। কে জানে সামনে কত খারাপ দিন দেখতে হবে আমাকে। এখন ছেলে যেহেতু আমার একটা, তাই বাড়ি থেকে তো আর বের করে তো দিতে পারি না।
তোমরা এখন রুমে যাও, তোমাদের সঙ্গে পরে কথা হবে। যাও যাও, রুমে যাও যাও। আরাফের আপু কথাটা বলার সঙ্গে সঙ্গে নেহা আরাফের হাত ধরে রুমে যেতে শুরু করে। কিছুক্ষণ পর আরাফ বলতে শুরু করে, আপনি যেভাবে টেনে নিয়ে যাচ্ছেন, আপনি আমার রুম চেনেন? ও সরি, আমি কি করে তরুণ চিন্তা বল। এমনিতেই উত্তেজিত হয়ে তোর হাত ধরে টেনে নিয়ে আসছি, এখন রুমে নিয়ে চল, অনেক ক্লান্ত আমি। আর তখনই আরাফ তাকে নিয়ে তার রুমে চলে গেল। নেহা রুমে গিয়ে সরাসরি ওয়াশরুমে চলে গেল গোসল করতে। আরাফ বসে বসে চিন্তা করছিল তার পরিবারের ওপর বিপদ বৃদ্ধি হওয়ার। কিছুক্ষণ পরে নেহা গোসল করে বের হলো। আরাফ জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আপনি যে পোশাক পরে গোসল করতে গেলেন, আবার সেই পোশাক পরে বের হলেন, আপনি কি গোসল করেননি? তুই কি মাথা মোটা নাকি? আমি কি আমার বাসা থেকে কোনো জামা কাপড় নিয়ে এসেছি যে জামা কাপড় পরে এসেছি সেটা খুলে গোসল করে আবার সেই জামা পরে বের হলাম? আমার জন্য কিছু জামা কিনে নিয়ে আসতে হবে, পারবি তো তুই? টাকা আছে? এটা আপনি কেমন কথা বললেন? টাকা থাকবে না কেন? আপনি অপেক্ষা করেন, আমি আম্মুকে গিয়ে আপনাকে খাবার দেওয়ার কথা বলছি। ততক্ষণে আমি মার্কেট থেকে আপনার জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে আসি। আপনার যদি আরও কিছু দরকার হয় আমাকে বলতে পারেন। আপাতত এগুলোই লাগবে, পরে যদি কিছু দরকার হয় তোকে জানাবো। সঙ্গে সঙ্গে আরাফ বের হয়ে গেল। নিচে গিয়ে তার আম্মুকে নেহাকে খাবার দেওয়ার কথা বলে সোজা মার্কেটে চলে গেল। সেখানে গিয়ে নেহার জন্য কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলো। বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার আব্বু জিজ্ঞেস করে, কিরে, কয়েকটা জামা কাপড় কিনতে এত সময় লাগে? কখন থেকে মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে? যা রুমে যা, তোর আম্মু তোর রুমে খাবার দিয়ে এসেছে তোর জন্য, যা। আর বইল না, এর আগে তো কখনো আমি মেয়েদের জামা কাপড় কিনি নাই, তাই একটু সময় বেশি লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই তাহলে। আরাফ তার আব্বুর সঙ্গে কথা শেষ করেই রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে নেহা বলতে শুরু করে, কি ব্যাপার, এখনো তো যাসনি কয়েকটা জামা কাপড় কিনতে? এত সময় লাগে? আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, এখন আসার সময় হলো তোর? আপনি রাগ করছেন কেন? আমি তো এর আগে কখনো মেয়েদের কোনো কিছুই কেনাকাটা করিনি, তাই একটু লেট হয়ে গেছে। এই নিন, দেখেন পছন্দ হয় কিনা। ওয়াশরুমে গিয়ে নতুন জামা পরে নিন। নেহার সঙ্গে সঙ্গে আরাফ তার হাত থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে বের হলো। নেহা আরাফকে জিজ্ঞেস করলো, দেখ তো কেমন লাগছে এখন? সুন্দর লাগছে। শুধুই সুন্দর লাগছে? একটু মিথ্যা প্রশংসা করলেও তো পারিস। মিথ্যে প্রশংসা করব কেন? আসলে আপনাকে সুন্দর লাগছে, সত্যি বলছি। এবার ঠিক আছে, আচ্ছা তুই খাওয়া দাওয়াটা করে নে, আমি অনেক ক্লান্ত, ঘুমাতে হবে। আরাফ ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে শান্তির একটা নিঃশ্বাস নিয়ে নেহাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি সত্যি করে একটা কথা বলবেন আমাকে? কেমন সত্যি? এই যে আপনি আমাকে হঠাৎ বিয়ে করলেন, আমার ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে এইভাবে আসনকে আমাকে বিয়ে করলেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? নেহা আরাফের কথা শুনে তার মুখটা মলিন হয়ে গেল। নেহা কোনো উত্তর দিচ্ছিল না। এর মধ্যে হঠাৎই আবার আরাফ জিজ্ঞেস করে। তারপরও নেহা কোনো কিছু বলে না। কিছুক্ষণ চুপচাপ থেকে নেহা বলতে শুরু করে, তোকে আমার ভালো লেগে গেছিল, তোর আত্মমর্যাদা, তোর সততা আর সত্যের বিরুদ্ধে লড়াই করার দৃঢ়তা দেখে। বিয়ে করার জন্য এগুলো কোনো বিষয় হলো? এটা তো কিছুই না। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আর আপনি হলেন গ্রামের প্রভাবশালীর মেয়ে। ধন সম্পদ টাকায় সব না। তুই আমাকে সেদিন একা পেয়েও আমার সঙ্গে খারাপ কিছু করিস নাই। চাইলেই আমার সঙ্গে জোর জবরদস্তি করে যে কোনো কিছু আদায় করে নিতে পারতি, কিন্তু তুই সেটা না করে আমাকে ছেড়ে দিয়েছিলি। এখন এটা আমাকে অনেক ভাবিয়েছে, আর এটাও আমি খুব ভালো করে জানতাম যে তুই আমার বাবার সঙ্গে কখনোই ক্ষমতায় পেরে উঠবি না। তাই এখন থেকে আমি শক্ত হয়ে তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো, যাতে তোর ক্ষতি কেউ করতে না পারে। নেহার কথা শুনে আরাফ বিশ্বাসই করতে পারছিল না যে সামান্য 2 দিনের পরিচয় নিজের বাবার বিরুদ্ধে চলে যেতে পারে কোনো মেয়ে। সে কৌতূহলবশত বলতে শুরু করে, তাই বলে আপনি আমার মতো একটা গরিব, অচেনা, অপরিচিত একটা ছেলেকে বিয়ে করবেন যে আপনার থেকে অনেক জুনিয়র? আর আপনি আমার জন্য কেনই বা আপনার বাবার বিরুদ্ধে কথা বলবেন? আসলে আমি আমার বাবাকে খুব ভালো বলেই জানতাম, কিন্তু একটু একটু কানে আসতো যে আমার বাবা নাকি
অনেক মানুষের সঙ্গে অন্যায় করেছে, কিন্তু কখনো বাস্তব প্রমাণ পায়নি বা কেউ কমপ্লেন দিতে আসেনি। কিন্তু সেটা এখন বুঝতে পারছি কেন, কারণ আমার বাবার অনেক ক্ষমতা আছে, ভয়ে কেউ আসতো না। আর আমি চাই আমার বাবার অহংকার শূন্য বিচূর্ণ করে দিতে, তাই আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। ওকে বিয়ে করেছি সেটা আমি ভালোবেসে করেছি, শুধু সিম্প্যাথি দেওয়ার জন্য না, ভালোবাসাটাও আছে তোর প্রতি। আরব চুপ হয়ে গেল, তার মুখে আর কোনো কথা নেই। সে নেহার এরকম তার প্রতি আবেগ ভালোবাসা দেখে অবাক। কিছুক্ষণ পর নেহা তাকে আবার জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি আমাকে কোনোভাবে তোর বউ হিসেবে মেনে নিতে পারছিস না? সেটা যদি জেনে নাও পারিস, তাও আমি তোর পাশে দাঁড়িয়ে থেকে আমার বাবার বিরুদ্ধে লড়বো, তাকে ভুল প্রমাণিত করব। সে যে অন্যায় করেছে এটা তার উপলব্ধি করিয়ে ছাড়বো। প্রত্যেকটি ছেলে মানুষের জীবনে বিয়ে একবারই হয়। সেটা আমার হয়ে গেছে। আমি চেষ্টা করব আপনাকে সুখে রাখার আমার সাধ্যমতো। তবে আমি আপনাকে মেনে নেইনি এরকম কোনো কথা আমি এ পর্যন্ত বলিনি। আর আপনি যদি এটা মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন। আরাফের কথা শুনে নেহার মুখে মুচকি হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল আরাফকে বউ হিসেবে মেনে নিয়েছে আরাফ। এখন নেহার উদ্দেশ্য একটাই, আরাফের হক তাদেরকে ফিরিয়ে দেওয়া। তাদেরকে এটা বিশ্বাস করানো মূল উদ্দেশ্য যে নেহাও তাদের পাশে আছে। কিন্তু নেহার বাবাকেই এত সহজে ছেড়ে দেবে নাকি? শত্রুতা আরো কঠোরভাবে সামনে আসবে। নেহা খুব বেশি ক্লান্ত থাকে, সে ঘুমিয়ে পড়ে। যাই কিছুক্ষণ পর আরাফও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই আরাফ দেখে বিছানায় নেহা নেই। রুমের মধ্যে অসমে খোঁজাখুঁজি করতে থাকে। না পেয়ে নিচে গিয়ে দেখে নেহা রান্নাঘরে সবার জন্য খাবার রেডি করছিল। এটা দেখে তার অনেক ভালো লাগে। সে মনে মনে ভাবতে শুরু করে সে ভুল কাউকে বিয়ে করেনি। সে এমন একজনকে বিয়ে করেছে যেই পরিবারটাকে আগলে রাখবে। সে উপরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই সবাইকে একসঙ্গে নাস্তা রেডি করে দেয় নেহা। আরাফের আবু নেহাকে বলতে শুরু করে, কি ব্যাপার মা, কালকে বিয়ে হয়েছে তোমার, আজকে রান্নাঘরে ঢুকে গেছো? এটা কেমন কথা বলো তো? হ্যাঁ, আর এই যে আরাফের আম্মু, তুমি কেন মেয়েটাকে প্রথম দিনে রান্নাঘরে যেতে দিলে? তুমি রান্না করলেই তো পারতে আজকে। হ্যাঁ, এটা একদম পাগল, আমাকে রান্না ঘরে ঢুকতে দিল না। এতবার করে বললাম যে আমি রান্না করি, তুমি দু একদিন পর করো, কিন্তু কোনোভাবে আমাকে রান্নাঘরের ভিতরে প্রবেশই করতে দেয়নি। তাহলে আমি কি করে রান্না করব? মেয়েটার ব্যাপারে যা ভেবেছিলাম এখন দেখছি সবই উল্টা। এখন এগুলো কথা বাদ দেন তো, কে বলেন রান্না কেমন হয়েছে? সত্যি কথা বলতে রান্না অনেক সুন্দর হয়েছে। তুমি যে এত সুন্দর রান্না করতে পারো এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আসলে তুমি যে এত ভালো রান্না করতে পারো ভেবে দেখিনি। অনেক সুন্দর হয়েছে রান্না। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আব্বু, অনেকক্ষণ তো রান্নার প্রশংসা করলে। আজকে তো আমাদের মার্কেটে যাওয়ার কথা, আমাদের সঙ্গে তো উকিল সাহেবও যাবেন। তাহলে বাসায় এত লেট না করে দ্রুত বের হই। আগে বলবি না, আমার একদম মাথায় ছিল না। তুইও তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হ। হ্যাঁ, বের হ। আরাফ দ্রুত রুমে চলে যায়। রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে আসে। তার বাবাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তার জন্য তারা বের হবে। হঠাৎ নেহা আরাফকে বলে, আমিও যাব। না মা, তোমার ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে ঝামেলা হতে পারে। তার উপরে তোমার বাবা থাকবে ওখানে, শুধু শুধু ঝামেলাগুলো বাড়িয়ে লাভ নেই। আমরা গিয়ে দেখি বিষয়টা সমাধান করতে পারি কিনা। না আঙ্কেল, আমি গেলে আরো ভালো হবে। আমি থাকলে আব্বু আপনাদের উপরে বেশি ক্ষমতা দেখাতে পারবে না। আমাকে সঙ্গে নিয়ে যান প্লিজ। দেখো মা, তুমি যদি আমাদের সঙ্গে যাও, তোমার বাবা ভাববে যে তোমাকে দিয়ে আমরা আমাদের সম্পত্তি উদ্ধার করতে এসেছি। তোমাকে ভুলভাল বলছি, আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। তাই আমি বলি কি, তোমার যাওয়ার দরকার নেই। ওনাদের যাওয়া আপনি ভাবতে দিন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি এখন এই বাড়ির মেম্বার। আপনাদের সমস্যায় আমি অবশ্যই এগিয়ে আসব, কারণ এই পরিবার আমারও। আমি রেডি হয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন। নেহা কারোর কোনো কথাই শুনল না। সে রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে আসলো। আরাফ তার আব্বু আম্মু অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু নেহা কোনোভাবেই রাজি হচ্ছে না। তাই আর কোনো উপায় না পেয়ে নেহাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। সেখানে উপস্থিত হওয়ার পরে নেহাকে দেখে তার বাবা দাঁড়িয়ে যায় আর বলতে শুরু করে,
কি ব্যাপার নেহা, তুই এইখানে কেন? তোর তো এখানে আসার কথা না। তুই যে আমার মেয়ে, আমি সেটা ভুলে গেছি। তাই আমার সঙ্গে কোনো কথা বলার চেষ্টা করিস না। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে আসিনি। আমি এসেছি আমার পরিবারের সঙ্গে তাদের সমস্যা সমাধান করতে। তাদের সঙ্গে এসেছি, ক্ষমতার অপব্যবহার দেখানো বন্ধ করে দেব এখন। নিজের বাবার সঙ্গে এইভাবে কথা বলছিস? এই দিনটা দেখার জন্য কি তোকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছিলাম? তুমি অন্যায় করবে আর আমি তোমার পাশে থাকবো, এটা হবে না আব্বু। আমি তোমার মতো না, যেখানে অন্যায় আমি তার বিরুদ্ধে সব সময়, সেটা যদি আমার রক্তের কেউ হয় তাকেও আমি কোনো ছাড় দিব না। তুমি বাবা হয়েছো আর অন্যায় কাজ করে যাবে, এটা আমি হতে দেব না। এখন তুমি যদি সসম্মানে এই সম্পত্তি তাদের ফিরিয়ে দাও। এই সম্পত্তি আমার অন্য কারো নয়। এখানে কোনো কথা বলিস না, আমার চোখের সামনে থেকে যা। তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাবা মেয়ে এভাবে অনেকক্ষণ একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। নেহা কোনোভাবেই তার বাবার এই অন্যায় কাজ মেনে নিবে না। অন্যদিকে নেহার বাবাও এই সম্পত্তি থেকে এক চুলও সরে দাঁড়াবে না। এভাবে অনেকক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে আরবদের উকিল মেম্বার সেলিমকে জিজ্ঞেস করে, আচ্ছা সেলিম সাহেব, আপনি তো খুব ভালো করে জানেন এই জায়গাটা পৈতৃক সম্পত্তি হিসেবে এটা ফারুক সাহেবের। তাহলে আপনি এই জায়গাটা নিজের বলে কেন দাবি করছেন? কেন এভাবে অন্য জায়গা ছিনে নিচ্ছেন বলেন তো? আমাকে আইন শেখাতে আসবেন না উকিল সাহেব। আইন আমি প্রতিদিন তৈরি করি। আর এটা আপনাকে কে বলেছে যে এটা ওদের সম্পত্তি? ওরা আমাকে বিক্রি করে দিয়েছে। তাই আপনি যদি এর মধ্যে নাক না গলান তাহলে আমি খুশি হব। সম্মান নিয়ে এখান থেকে চলে যান, নাহলে আপনাকে অসম্মান করতে বাধ্য হব আমি। আপনি একটু মুখে লাগাম দিয়ে কথা বলেন। আপনি একজন সরকারি উকিলের সাথে কথা বলছেন, ভেবে কথা বললেন। আমাকে অসম্মান করে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি এলাকার রক্ষক। আপনি যদি এখন ভক্ষক হয়ে যান তাহলে এলাকার মানুষের আপনার প্রতি বিশ্বাস উঠে যাবে। উকিল সাহেব, ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আপনি দেখছেন না কেমন বেহায়ার মতো কথা বলছে? মনে হচ্ছে এটা ওনার বাপদাদার পৈতৃক সম্পত্তি। সমস্যা নাই, আমিও দেখব এই জায়গাতে উনি কিভাবে সেট করে। আমি এত সহজে ছাড়বো না। উনি এলাকার মেম্বার হয়েছে তো কি হয়েছে, তাই বলে যে উনি আইন নিয়ে খেলা করবেন এটা তো হতে দিব না আমি। উকিল সাহেব, আপনি একটা কাজ করেন। আপনার যা খুশি, যেভাবে খুশি আপনি কাজ করতে পারেন। আপনাকে আমি কোনো বাধা প্রদান করব না। তারপর আমিও দেখছি আপনি কিভাবে এই জায়গায় আসেন। দেখো মেম্বার সাহেব, আপনার কি একটা বারের জন্য মনে হচ্ছে না যে আপনি আমাদের সঙ্গে অন্যায় করতে চান? আপনি অবৈধভাবে আমার সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। আপনারা ভালোই ভালো এখান থেকে চলে যান, তা না হলে আমি আপনাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আর কতদিন এভাবে ক্ষমতার অপব্যবহার করবেন? এই এলাকার মানুষই তো আপনাকে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, আর আজকে তাদের গলায় আপনি ছুরি বসাচ্ছেন। এটাই কি তাদের প্রতিদান? এই পিচ্ছি ছেলে, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। তোর থেকে খুব ভালো জানি আমি, তাই আমাকে শেখাতে আসবে না। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে সবাইকে নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে অবস্থা অনেক খারাপ হবে। নেহার আব্বুর কথা শুনে আরাফ রেগে আগুন হয়ে যায়, কিন্তু তাকে তার বাবা বারবার থামিয়ে দিচ্ছিল। কারণ তার বাবা জানে মেম্বারের সঙ্গে কোনো ঝামেলা করলে তার পরিণতি অনেক খারাপ হবে। তাই সে নিজের ছেলেকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে হঠাৎ করে মেম্বার আরাফকে চড় মেরে বসে। শেষমেশ তুমি আরাফের গায়ে হাত তুলেই ফেললে। এটাই শুধু বাকি ছিল। তুমি হয়তো ভুলে গেছো ও তোমার মেয়ের জামাই, আর তার গায়ে তুমি এভাবে আঘাত করলে। কিসের জামাই? ওর মতো ফকিন্নি ছেলেকে আমি কখনোই আমার মেয়ের হাজবেন্ড হিসেবে মানব না। তুই কি ভেবেছিস তোকে আমি ওই বাড়িতে রাখবো? শুধু এই ঝামেলাটা মিটতে দে, তারপর দেখ কিভাবে তোকে ওখান থেকে নিয়ে আসি। উনি আমার বিয়ে করা বউ, পারলে আমার বাড়িতে এসে ওনাকে নিয়ে যান, দেখবো আপনার কত পাওয়ার। বাবা তুই চুপ থাক, আমরা এখান থেকে কথা বলছি, আর তুই কোনো কথা বলিস না। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই ওনার সঙ্গে। কোনোভাবে আরাফকে থামিয়ে দিয়ে আরাফের আব্বু নেহার আব্বু অর্থাৎ মেম্বারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মেম্বার এতটাই রেগেছিল যে আরাফের বাবা তার সামনে যেতে না যেতেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরাফের বাবা পড়ে গিয়ে সরাসরি টেবিলের কোণায় মাথা লেগে তার মাথা ফেটে যায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেক চেষ্টা করে অনেকবার জ্ঞান ফিরছিল না। আরাফ দ্রুত তার আব্বুকে নিয়ে হসপিটাল চলে যায়। এখন নেহার বাবার প্রতি আরাফের রাগ তীব্র হয়ে গেছে।
সে যেভাবে হোক প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। নেহার বাবাও এখন একটু ঘাবড়ে গেছে, কারণ বিষয়টা গুরুতর পর্যায়ে চলে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলতে শুরু করে, এই পেশেন্টের ফ্যামিলি কে আছেন? হ্যাঁ বলুন, আমি আছি, আমি ওনার ছেলে। উনি এভাবে পড়ে গেলেন কিভাবে? যদি আপনারা আরো দেরি করতেন তাহলে ওনার অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারত, কিন্তু ভাগ্যক্রমে সময় মতো ওনাকে হসপিটালে নিয়ে এসেছেন। কিন্তু আঙ্কেল, তো তেমন একটা ক্ষতি হওয়ার কথা না। ওনার তো শুধু কপালটা টেবিলের কোণায় লেগেছিল, আর তার জন্য একটু ফেটে রক্ত বের হচ্ছিল। তাহলে ভয়ের কি আছে? এটা তো আছেই, কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে ওনার মিনি হার্ট অ্যাটাক হয়েছে। উনি হয়তো তখন অনেক চিন্তার মধ্যে ছিলেন, অনেক ভাবনায় ছিলেন, সেজন্য ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আপনারা সময় মতন আগে হাসপাতালে নিয়ে এসেছেন, এখন আর তেমন কোনো ভয় নেই। ডাক্তারের কথা শুনে আরাফ মাথায় হাত দিয়ে ফ্লোরের উপর বসে কান্না করতে শুরু করে। তার মনে ভয় বাসা বাঁধতে শুরু করে। সে মনে মনে ভাবতে শুরু করে, আজকে যদি তার বাবাকে সময় মতো হসপিটালে না আনতো, তাহলে হয়তো নিজের কাঁধে আজকে নিজের বাবার লাশ বহন করতে হতো। এটার জন্য সে অনেক শুকরিয়া আদায় করছিল। কিন্তু নেহার বাবার প্রতি তার রাগ এখন তীব্র পর্যায়ে পৌঁছে গেছে। নেহা আরাফকে বলতে শুরু করে, আরাফ, তুমি কান্না করো না, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। তুমি একদম চিন্তা করবে না, এর বিচার একদিন উপরওয়ালাই করবেন। তবে তুমি এটা জেনে রাখো, যে জায়গা নিয়ে এত ঝামেলা হচ্ছে সেটা তোমাদেরই হবে, কথা দিলাম। কিন্তু আমার মনে হয় এখন আপাতত এই বিষয়গুলো নিয়ে না ভাবাই ভালো। এমনিতেই আব্বু অসুস্থ, এরপরে যদি আবার এইগুলো নিয়ে ভাবে কল্পনা করেন তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। তাই এগুলো নিয়ে আর ভাবতে চাই না। এগুলো কি বলছো তুমি? তুমি কি চাও মিথ্যা জিতে যাক আর সত্যি হেরে যাক? তোমরা যদি প্রতিবাদ না করো তাহলে তো আরো অনেকের সঙ্গে এই সেম অপরাধ আরো হতে পারে। নেহার কথা শুনে আরাফ ভাবতে শুরু করে। তার মনে হচ্ছে নেহা একদম ঠিক কথা বলেছে, কিন্তু এটার জন্য নেহাকে আরাফ কিছু শর্ত জোরে দিয়েছে। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আমরা এখন থেকে এই বিষয় নিয়ে লড়ব। কিন্তু এই ব্যাপারে আব্বুকে কোনো কিছুই জানানো যাবে না। সে যাতে বুঝতে না পারে আমরা এখনো তার সম্পত্তি নিয়ে লড়ে যাচ্ছি। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আছি আপনার সঙ্গে। এটা তুমি কেমন কথা বললে? আমি অবশ্যই আছি। আমিও তো চাই আঙ্কেল এই বিষয়গুলো নিয়ে আর কোনো চিন্তা না করুক। সে যত চিন্তা মুক্ত থাকবে ততই ভালো থাকবে। এখন আঙ্কেল সুস্থ হলে তাকে দ্রুত বাসায় নিয়ে যেতে হবে। নেহার ভালোবাসায় আরাফ যেন নতুন করে বাঁচতে শুরু করেছে, তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার জন্য। একটা মানুষ পেয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো। এখন নেহাকে যথেষ্ট, তার পাশে থাকলেই সে সকল কষ্ট ভুলে যেতে পারে। কিন্তু নেহার বাবা কি এত সহজে হাল ছাড়বে? কিছুক্ষণ পর ডাক্তার আরাফের বাবাকে রিলিজ করে দেয়। তারা হসপিটালে সকল টাকা পরিশোধ করে দ্রুত বাসায় নিয়ে যায়। বাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরাফের আম্মু বলতে শুরু করে, কি ব্যাপার? তোর ব্যাপারে কি হয়েছে? আরাফ যাওয়ার সময় ভালো মানুষ গেল আর বাড়িতে ফিরলো অসুস্থ হয়ে। সত্যি করে বলতো কি হয়েছে? আসলে আন্টি, আঙ্কেলের বাবার সঙ্গে একটু ঝামেলা হয়, যার কারণে ধাক্কাধাক্কি করতে আঙ্কেল গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে, ছোট একটা অ্যাটাক আসে। কিন্তু এখন আর কোনো বিপদ নেই, সবকিছুই ঠিক হয়ে গেছে। আঙ্কেলকে এখন শুধু রেস্ট করতে হবে, আর কোনো চিন্তা করা যাবে না। নেহার কথা শুনে আরাফের আম্মু চিৎকার শুরু করে দেয়। আর কোনোভাবে তার আম্মুকে বোঝাতে পারছিল না আরাফ। আরাফের আম্মু শুধু শুধুই কান্না করছিল। কিছুক্ষণ পর আরাফের মাকে বুঝিয়ে বলতে শুরু করে, দেখো আম্মু, এখন আর চিন্তার কোনো বিষয় নিয়ে আব্বু এখন অনেক সুস্থ আছে, তাই কান্নাকাটি করো না। আব্বুর সামনে কান্নাকাটি করলে আরো অসুস্থ হয়ে যেতে পারেন। সারাদিন অনেক ধকল যায়। নেহা আর আরাফ দুজনে অনেক ক্লান্ত হয়ে গেছে। তারা একটু রেস্ট করার জন্য নিজেদের রুমে চলে যায়। রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে আরাফ ওয়াশরুমে গিয়ে গোসল করে নিজেকে একটু ফ্রেশ করে নেয়। আরাফ বের হওয়ার পরে নেহাও ফ্রেশ হয়ে দুজনে বিছানার উপরে বসে আছে। তখনই নেহা আরাফকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুই কি একটা বিষয় খেয়াল করেছিস? যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে তার পরের দিন থেকে ঝামেলা যেন শেষই হচ্ছে না। একের পর এক ঝামেলা লেগেই আছে। এ পর্যন্ত আমাদের বাসরও করা হয়নি। একে অপরের সঙ্গে ভালোভাবে বোঝাপড়াটাও বাকি। মাঝে মাঝে মনে হয় আমরা স্বামী স্ত্রী না। কেন হঠাৎ আপনার এমন মনে হচ্ছে কেন? এই যে দেখ, আমাদের বিয়ে হয়েছে 3-4 দিন হয়ে গেল, অথচ এখনো
আমাদের মধ্যে আসল বোঝাপড়াটাই হলো না, একে অপরের সঙ্গে জমিয়ে আড্ডাটাই দেওয়া হলো না। এটা অবশ্য আপনি একদম ঠিক কথা বলেছেন। কি আর করার বলুন, যেখানে আমার পরিবার ভালো নেই সেখানে আমাদের দুজনের ভালো থেকে কি লাভ? পরিবার নিয়েই তো সব। একজন আর একজনের সঙ্গে কথা বলছিল, অন্যদিকে নেহার আব্বু কি প্ল্যান করছে সেটার বিষয়ে তাদের কোনো আইডিয়াই নেই। নেহার বাবা তার ক্ষমতার অপব্যবহার করছে। আরাফের বাবাকে ধাক্কা দেওয়ার ঘটনায় নেহার বাবা প্রথমে একটু চিন্তিত থাকলেও এখন আর এ বিষয় নিয়ে তার কোনো যায় আসে না। বাসায় বসে তার লোকজনদের নিয়ে ছক কষতে শুরু করে। তোরা কি সবাই বুঝতে পারছিস আমার কথা? এখন কিন্তু ওরা একটু বেশি জোর দেখানোর চেষ্টা করবে, কিন্তু আমি কোনোভাবেই ওই জায়গাটা ছাড়বো না। এতে আমার যা করতে হয় তাই করব। কিন্তু তুমি কিন্তু একটা বিষয় বলে যাচ্ছ যে পরিবারকে এখন ধুলায় মিশিয়ে দিতে চাচ্ছ। সেই পরিবারে কিন্তু তোমার মেয়েও আছে, তাই একটু ভাবনা চিন্তা করো। এখন কি তোমার থেকে আমার জ্ঞান নিয়ে চলতে হবে? আমি কি করব না করব সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমার মেয়েকে বিয়ে করেছো তাই জন্য ওই ছোট লোককে আমি মায়া দেখাবো? কখনোই না। নেহার আম্মু কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে নেহা আব্বু প্ল্যান করতে শুরু করে। সে যেভাবেই হোক এই খেলায় সে জিততে চায়। কিরে সাহেব, নতুন কোন বুদ্ধি বের করে? এভাবে আর কতদিন? এভাবে তো কিছু তো একটা করতে হবে। ওই ছোট লোকটার কাছে যদি আমি হেরে যাই তাহলে আমার সম্মান থাকবে? জি ভাই, অবশ্যই। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। আপনি শুধু দেখে যান আমরা কি করি। কুত্তার বাচ্চাকে পিষিয়ে মেরে ফেলবো, তারপর ওকে জিত দিব না। এটাই তো আমি চাই। এখন তোদের একটা কাজ করতে হবে, যেভাবেই হোক আমার মেয়ের চোখে ছোট লোককে খারাপ বানাতে হবে। কিন্তু সেটা কি করে? আর এটা করে লাভ হবে কি আমাদের? লাভ হবে, সেই জন্যই তো তোকে বলছি। কিন্তু ভাই সেটাই কি, আমি এখনো কিছুই বুঝতে পারছি না। আরে মাথা মোটা, তুই বুঝিস না কি? আমার একটা কাজ তোদের করতে হবে, যে কাজের জন্য আমার মেয়ে ওই ফকিন্নিকে ছেড়ে চলে আসবে, ওকে ফুল বুঝবে। এখনো বুঝতে পারছিস না কি করতে হবে, নাকি আরো খুলে বলতে হবে তোদের? ভাইজান, এবার বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইলেন। হয়ে যাবে, অনেক সুন্দর করে গুছিয়ে একটা প্ল্যান করছি, তারপর দেখবেন আপনার মেয়ে কেমনে ওকে লাথি দিয়ে ছেড়ে চলে আসবে। সবাই মিলে এমন একটা প্ল্যান তারা সাজানোর চিন্তা ভাবনা করছে, যেটা করলে হয়তো নেহা আরাবকে ভুল বুঝবে। আসলে কি নেহা আরাবকে ছেড়ে আসবে, নাকি ভালোবাসার শক্তির কাছে ষড়যন্ত্র হেরে যাবে? অন্যদিকে নেহা আরাফ একটু খুনসুটি, একটু ভালোবাসা, সবকিছু মিলে তারা নিজেদের মধ্যে ভালোবাসাটা আরো গভীর করার চেষ্টা করছে। আর এদিকে নেহার আব্বু তাদের সম্পর্ক ভাঙার পরিকল্পনা করছে, আর আরাফের ফ্যামিলিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ছক আঁকছে। কিন্তু তারা এসব ব্যাপারে কিছু জানে না। রুমের মধ্যে দুজন কথা বলছিল, হঠাৎই বাহিরে থেকে আরাফের আম্মু দরজায় নক করে। আরাফ দরজা খুলে তার আব্বুকে বলতে শুরু করে। হ্যাঁ আম্মু ডাকলে যে, কি হয়েছে কিছু বলবা? বাসায় এসেছিস, অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নে। তোর আব্বু তোদের জন্য অপেক্ষা করছে, দ্রুত নিচে আয়। হ্যাঁ আসছি, তুমি খাবার রেডি করো, আমরা আসতেছি। আরাফের আম্মু নিজেকে খাবার রেডি করতে শুরু করলো। কিছুক্ষণ পর আরাফ নেহাকে খাবার জন্য নিচে যেতে পারে, কিন্তু তার ক্ষুধা নেই বলে যেতে চায় না। কিন্তু আরাফ নেহাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে খাবার টেবিলে যায়। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আরাফের আব্বু জিজ্ঞেস করে, আরাফ, অনেক হয়েছে, আর দরকার নেই। আজকে আমার ক্ষতি করতে চেয়েছে, কালকে যদি তোর কিছু হয়ে যায় তাহলে তোর আম্মুর কি অবস্থা হবে, তোর ওয়াইফের কি অবস্থা হবে ভেবে দেখেছিস একবার? আমি বলি কি বাবা, ওদের সঙ্গে আর ঝামেলায় জড়াস না। এটা তুমি কেমন কথা বললে আব্বু? ওইটা আমাদের সম্পদ। উনি যদি অবৈধভাবে আমাদের সম্পদ ছিনিয়ে নিতে চায়, এত সহজে আমি নিতে দিব? তোমার এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, এগুলো আমি দেখবো এখন। কিন্তু ওরা কিন্তু ভালো না, যখন তখন তোর বড় একটা ক্ষতি করে দিতে পারে। তাই আমি বলি কি, এই সব কিছুর আশা বাদ দিয়ে দে, ছোটখাটো ব্যবসা করে সংসারটা চালা, তাহলেই হবে। আরাফ তার বাবার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। আর আজকে এভাবে আরাফ মন খারাপ করতে দেখে নেহা বলতে শুরু করে, আঙ্কেল, আপনি এত টেনশন করছেন কেন? আপনার ছেলে একা নয়, আমি আছি ওর পাশে। আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারবো না। কিন্তু দেখছো না আজকে আমার কি অবস্থা করেছে? হ্যাঁ, এখন যদি আরাফের পেছনে লাগে তখন কি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব সময় আপনার ছেলের পাশে আছি। ওর বিপদে ওর সঙ্গে
ওর সঙ্গ আমি দিব, ওর কখনোই ক্ষতি হতে দিব না। আরাফের আব্বু আরাফকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু আজ কোনোভাবেই তার কথা থেকে শুনতে রাজি নয়। এর মধ্যেই নেহা আরাফের হয়ে কথা বলতে শুরু করে। আরাফের পাশে সে সবসময় থাকবে এটা কথা দেয়। সকল ষড়যন্ত্র পেরিয়ে কি তারা সফল হতে পারবে, নাকি বিপদের মেঘ তাদেরকে ঘিরে নিবে? নেহাও আরাজ খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায় আরাফ। রুমে যেতে না যেতেই আরাফ একাই জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আমি কি পারবো আমার বাবার মুখের হাসি ফোটাতে? আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, অবশ্যই তুই পারবি। আর তুই নিজেকে কখনো একা ভাববি না, আমি তোর পাশে আছি। আরাফ নেহার কথা শুনে বিছানায় শুয়ে পড়ে। নেহাকে টান দিয়ে তার বুকের উপরে শুয়ে দেয়। নেহাকে আদর করতে শুরু করে, তার নরম তুলতুলে ঠোঁট দুটি চুষতে শুরু করে। নেহা আরাফকে জড়িয়ে ধরে লিপ কিস করতে শুরু করে। দুজন একে অপরকে ভালোবাসা দিতে দিতে ভালোবাসার অতল সমুদ্রে তলিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে নেহা চমকে ওঠে। আরাফকে বলতে শুরু করে, কি ব্যাপার আরাফ, আমার শরীরে পোশাক কই? আর তোর শরীর যত পোশাক নেই, আমি কি রাতে জামা কাপড় পরে ঘুমাইনি নাকি? আপনি কি সব ভুলে গেলেন নাকি? রাতে যে আমরা কত সুন্দর রোমান্টিক সময় কাটিয়েছি, তারপরেও তো আপনি ঘুমিয়ে পড়লেন। আপনাকে দেখে কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়ি। আপনি কি সব ভুলে গেছেন নাকি? আসলে এই প্রথমবার এরকম হলো তো, সেজন্য মাথা কাজ করছিল না। তবে এখন সবকিছুই মনে পড়েছে, আমার লজ্জা করছে। লজ্জা আপনার করবে কেন? লজ্জা করার কথা তো আমার, কারণ আপনার থেকে বয়সে আমি অনেক ছোট। কে বলেছে বয়সে ছোট হলেই লজ্জা পেতে হয়? নারী হচ্ছে লজ্জা ভূষণ, এটা আমাদেরকে মানায়, ছেলেদের নয়। বিয়ে করেছি তো অনেকদিন হয়ে গেল, কিন্তু কালকে আমাদের বাসর হয়েছে। কালকে সময়টা আসলেই অনেক সুন্দর, সুখময় ছিল। এত সুন্দর সময় কাটবে ভাবতে পারিনি। তোকে অনেক ধন্যবাদ আমাকে মন ভরে ভালোবাসা দেওয়ার জন্য। নেহা কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমে চলে গেল। গোসল শেষ করে বের হলো। তারপর আরাফ গোসল করে বের হয়। কিছুক্ষণ রুমের মধ্যে তারা কথা বলছিল। কথা বলতে বলতে দুজনেরই ক্ষুধা লেগে যায়। নিচে গিয়ে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে আরাফ বাহিরে যেতে চাইলে নেহা বলে, তুই এখন বাইরে গিয়ে কি করবি? দরকার আছে আমার, একটু উকিলের সঙ্গে কথা বলতে হবে। অনেক দরকারি কাজ আছে ওনার সঙ্গে। কিন্তু এখন তো সাবধানে চলাফেরা করতে হবে। আমার বাবাকে আমি যতদূর জানি, এত সহজে কিন্তু তোকে ছাড়বে না, তোর ক্ষতি করার চেষ্টা করবে, সেটা আমি জানি। তাই আমি তোকে কিছু পরামর্শ দিচ্ছি, সে কাজগুলো করলে নিজেকে সেফ রাখতে পারবি। কিন্তু সেটা কি? নেহা আরাফকে কিছু গোপন ট্রিক্স শিখিয়ে দেয়, যাতে করে আরাফ সেফ থাকতে পারে, সে কোনো বিপদে না পড়ে। আরাফও আর কোনো কথা না বলে নেহার কথা মতোই সে কাজগুলো করে বের হয়। সে কোথাও না দাঁড়িয়ে সরাসরি উকিলের চেম্বারে চলে যায়। আরে আরাফ, এসো, বসো বসো, তোমার জন্যই অপেক্ষা করছি। এখন তোমার বাবার কি অবস্থা, কেমন আছেন উনি? আলহামদুলিল্লাহ আব্বু, এখন আগের থেকে অনেক ভালো আছেন। উনি তো এই বিষয়গুলো আর আগাতে চাচ্ছেন না, কিন্তু আমি আমার বাবাকে কষ্টে দেখতে চাই না। সেজন্য আমি একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু আপনাকে পাশে চাই। অবশ্যই আমি তোমার পাশে আছি। তোমার বাবা আমাকে অনেক হেল্প করেছে, তার হয়ে আমি লড়ব, কিন্তু অন্যায়কারীকে রুখে দিব যেভাবেই হোক। আমি এটাই চাই। আরাফের কথা শুনে লিটন সাহেব বলতে শুরু করে, কিন্তু আমাদের আরো শক্ত প্রমাণের দরকার, যেটা করে আমরা ওনার বিরুদ্ধে শক্ত একটা প্রমাণ তার করাতে পারি। উনি তো টাকা দিয়ে সবকিছু করেছেন, আমাদের এমন কোনো প্রমাণ দরকার যেটা করলে আমরা ইসেলি এ বিপদ থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু সেটা কি করে? আমার তো মাথা কাজ করছে না। আপনি কিছু বলেন। ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ রেডি করতে হবে। উনি যে তোমাদের সঙ্গে প্রতারণা করেছে এটার 100% প্রমাণ লাগবে, জোগাড় করতে পারবে। লিটন সাহেবের কথা শুনে আরাফ চিন্তার মধ্যে পড়ে যায়। সে বুঝতে পারছে না এখন এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে তার পরিবার। কিছুক্ষণ পর আরাফ লিটন সাহেবকে বলে, আমাকে একটু সময় দিন, আমি ভেবে তারপরে আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। কিন্তু এখন আমার মাথায় কিছুই আসছে না। তবে আমি কিছু একটা করব, আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আরাফ কথা শেষ করে বাসার দিকে রওনা হতে শুরু করে। কিছুক্ষণ পর তার রিক্সার সামনে কয়েকটা ছেলে এসে দাঁড়ায়। তাদেরকে দেখে আরাফ রিক্সা থেকে নেমে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা কারা? আর আমার পথ আটকালেন কেন এভাবে? কিছু বলবেন? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমাদের ওই জমির বিষয়ে এখন তোমার হাতে যদি সময় থাকে তাহলে আমার সঙ্গে এসে একটু কথা বলতে পারো।
সঙ্গে সঙ্গে আরাফ রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে তাদের সঙ্গে একটা নিরিবিলি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সাইডে চলে যায়। আরাফ যেতে যেতে সাইড জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমরা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম। সেটা পারতাম, কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে। কেউ যদি আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যায় তাহলে আমাদের জন্য খারাপ হবে, তাই এখানে আসা। কেন, তোমার কোনো প্রবলেম আছে? আরাফ আজ কোনো কিছু না ভেবে তাদের পেছন পেছন যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটা রুমে প্রবেশ করে, আর আরাফ যেতেই কেউ একজন তো দরজাটা লাগিয়ে দিয়ে আরাফের 2 হাত চেপে ধরে তাকে পানির সঙ্গে নেশা জাতীয় কিছু একটা মিশিয়ে আরাফকে খাওয়াতে শুরু করে। খাওয়া শেষে কিছুক্ষণ পর আরাফ আর কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। এখনই সময় মেয়েটাকে নিয়ে আয়, আর ওকে বলবি ছোট ছোট জামা কাপড় পরে আসতে। আজকে তো আমরা অনেক বড় টি পাবো রে, মেম্বার আমাদের উপরে অনেক খুশি হবে। তাড়াতাড়ি নিয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা মেয়েকে অর্ধ উলঙ্গ অবস্থায় আরাফের সঙ্গে ছেড়ে দেয়। অনেকক্ষণ আরাফের সঙ্গে ওই মেয়েটা বিভিন্ন স্টাইলে পোস্ট দিয়ে ছবি তোলে, ভিডিও করে। কিছুক্ষণ পর সাইদের নির্দেশে আরাফকে মারধর করতে শুরু করে সবাই, আর ভিডিও করে মিথ্যা অপবাদ দিতে শুরু করে আরাফের উপর মারধর করে। কিন্তু আরাফের অবস্থা খারাপ হতে দেখে তারা রুম থেকে বাহিরে বের হয়ে রাস্তায় ফেলে দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। আর এই ভিডিও ছবিগুলো বিভিন্ন মাধ্যমে নেহার সোশ্যাল অ্যাকাউন্টে সেন্ড করতে শুরু করে। আরাফ রাস্তায় পড়েছিল, তার কোনো জ্ঞান ছিল না। আশেপাশের মানুষ তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে। তার মানিব্যাগ থেকে তার বাবার নাম্বার পেয়ে ফোন করে। সঙ্গে সঙ্গে পুরো পরিবার হসপিটালে এসে উপস্থিত হয়। ডাক্তার আরাফ এখন কেমন আছে? আমি ওর সঙ্গে দেখা করতে চাই, প্লিজ আমাকে একটাবার দেখা করতে দিন। দেখুন, আপনারা কান্নাকাটি করবেন না, রোগীর অবস্থা আশঙ্কাজনক। আপনারা এভাবে দরজার সামনে এসে চিল্লাচিল্লি করবেন না, এতে রোগী আরো অসুস্থ হয়ে পড়বে। আপনারা দূরে থাকুন, আপনারা চিন্তা করবেন না, রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু আমাকে শুধু একটাবার দেখা করতে দিন আরাফের সঙ্গে। আমি শুধু ওকে একটাবারের জন্য দেখতে চাই। এটা সম্ভব না, আপনারা কেন বুঝতে পারছেন না? ডাক্তার সাহেব, আমার ছেলের অবস্থা কি খুবই খারাপ? ওকে কি আর বাঁচানো যাবে না? সত্যি করে বলবেন? না, ওই রকম কোনো সিরিয়াস ইস্যু হয়নি, কিন্তু ওর অবস্থা একটু ক্রিটিক্যাল। তবে চিকিৎসা চলছে, আশা করি আর 1 ঘন্টার মধ্যে সকল চিকিৎসা সফল হয়ে যাবে। আপনারা শুধু দোয়া করুন আর কান্নাকাটি করবেন না। কথাগুলো বলে ডাক্তার আবার অপারেশন রুমে চলে গেল। সেখানে গিয়ে অনেকক্ষণ চিকিৎসা করায় আরাফের চিকিৎসা শেষ হয়। কিছুক্ষণ পর সেখানে আসিফ নামে একটা ছেলে আরাফ আরাফ বলে চিৎকার করতে করতে আসে। তখনই আরাফের আম্মু বলে, বাবা, তুমি আসিফ না? কেন জানি তোমাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ আন্টি, আমি সেই আসিফ, আরাফের বেস্ট ফ্রেন্ড। এতদিন ওর খোঁজ খবর নিতে পারিনি, কিন্তু আজকে অনেকদিন পর বাসায় ফিরতে শুনি আরাফের নাকি অসুস্থ, আরাফের নাকি অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি আছে। সেজন্য ছুটে চলে এসেছি। এখন আরাফের কি অবস্থা, কেমন আছে ও? এখনো ডাক্তার কিছু বলেনি, চিকিৎসা এখনো চলছে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। কি থেকে কি হয়ে গেল বাবা? আমার ছেলেকে হয়তো বাঁচতে দিবে না ওরা। কে বা কারা আরাফকে মারধর করেছে সেটা জানি না, তবে একটাকেও ছাড়বো না, কথা দিলাম আন্টি। আপনাকে শুধু আরাফকে একটু সুস্থ হতে দিন, তারপরে দেখুন কি করি আমি। হঠাৎ ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে সবাই দৌড়ে এগিয়ে যায়। সবাই একসঙ্গে ডাক্তারকে প্রশ্ন করতে শুরু করে। ডাক্তার বলে, আরে ধীরে ধীরে, আপনারা একে একে কথা বলুন, সবাই একসঙ্গে কথা বলবেন না। ভাইয়া, আরাফ এখন কেমন আছে? পেশেন্ট এখন সুস্থ আছে, ওনার জ্ঞান ফিরছে, চাইলে ওনার সাথে কথা বলতে পারেন, তবে উচ্চস্বরে কথা বলবেন না। ওর কি হাত পা ঠিক আছে নাকি ভেঙে গেছে? না না, উনি পুরোপুরি ঠিক আছে। আসলে ওনাকে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে অনেক রক্ত বের হয়, আর মাথাতে একটা আঘাত আছে হয়তো, সেই জন্যই পেশেন্ট অজ্ঞান হয়ে গেছিল। তবে এখন উনি সুস্থ আছেন। ডাক্তারের সঙ্গে কথা শেষ না করে আজকে আরাফ দেখতে সবাই রুমে ছুটে আসে আরাফকে দেখতে। সবাইকে দেখে আরাফ মুচকি হেসে বলে, কি ব্যাপার, তোমরা সবাই এরকম কান্না করছো কেন? তোমরা কি ভেবেছো আমি মারা যাব? এত সহজে না, তোমাদের ছেড়ে আমি যেতে পারি? পাগল একটা, এত কিছু হয়ে যাওয়ার পরও মুখ থেকে হাসি যায়নি। তোকে বলেছিলাম বাবা, এইসবের পিছনে আর থাকিস না। তুই আমার কথা শুনলি না, এখন দেখ কি অবস্থা হলো তোর। এখনই তো খেলা
জমে যাবে আম্মু, তুমি তো বুঝতে পারছো না, কিন্তু এখন বুঝতে পারবে। কি হবে যে এখন কারো আইডিয়া নেই। আচ্ছা, তোর সঙ্গে এখন এগুলো কথা বলে লাভ নেই। এই দেখ, তোকে দেখতে কে এসেছে, দেখ তো চিনতে পারিস কি না। চিনবো না মানে? ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কি ব্যাপার, বন্ধু ছেলে মানে? এখনো তো আছি। যদি থাকতে তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তোরা তো ভুলেই গেছিস তোর সঙ্গে আমার কোনো কথা নেই। প্লিজ বন্ধু, রাগ করিস না। আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেজন্য কারোই খোঁজখবর নিতে পারিনি, বিশেষ করে তোর। কিন্তু বাসায় আসার পর তখনই শুনতে পারলাম তুই হসপিটালে ভর্তি, তোর অবস্থা খারাপ। সঙ্গে সঙ্গে ছুটে এসেছি, কিন্তু তুই চিন্তা করিস না, যারা এই কাজ করছে তাদের ছাড় দেওয়া হবে না। তোর প্রতিশোধ আমি নেব। আরাফ অনেকদিন পর তার বেস্ট ফ্রেন্ডকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে কান্না করতে করতে আসিফকে কাছে আসতে বলল। আসিফ গিয়ে আরাফকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এভাবে তাদের মধ্যে সম্পর্কটা আরো শক্ত হয়ে ওঠে। 2 দিন পর হসপিটালের সকল বিল পরিশোধ করে আরাফকে নিয়ে বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পরই নেহা আরাফকে জিজ্ঞেস করে, কথাগুলো কি মনে আছে নাকি ভুলে গেছি সবকিছু? হ্যাঁ, সবকিছুই মনে আছে। এখন উকিলের সঙ্গে দেখা করতে হবে, তারপরে থানায় যেতে হবে। আপনি কি রেডি আছেন? আমি তো ঠিকই আছি। অসুস্থ তো তুই কি যেতে পারবি সেটা আগে বল, আমার কথা বাদ। কি যে বলেন, আমি পুরোপুরি রেডি আছি। আজ প্রমাণগুলো সব ঠিকঠাকভাবে আপনার কাছে রাখেন। কিছুক্ষণের মধ্যে নেহা আরাফের সঙ্গে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাদের সঙ্গে ছিল আরাফের বন্ধু আসিফ। কিছুক্ষণ পর তারা থানায় প্রবেশ করে। নেহা থানার ওসিকে সকল কথা খুলে বলে। তখন থানার ওসি বলে, আপনারা তো একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে মামলা করতে এসেছেন, কিন্তু শুধু মুখের কথা এত কাজ হবে না, আপনাদের প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি অ্যাকশন নিতে পারবো। অবশ্যই স্যার, প্রমাণ ছাড়া তো আর এখানে আমরা আসিনি। আমরা সকল প্রমাণ একসঙ্গে করে এখানে এসেছি। কিছুক্ষণ পর নেহা সকল প্রমাণাদি ওসি সাহেবকে একসঙ্গে করে দিয়ে দেয়। সকল প্রমাণগুলো যাচাই করার পর ওসি সাহেব নির্দেশ দেন মেম্বার সহ তার সঙ্গে কাজ করে যারা সবাইকে তুলে নিয়ে আসতে। কথা মতোই সঙ্গে সঙ্গে থানা থেকে একটা টিম বের হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সবাইকে নিয়ে আসতে সফল হয়। এভাবে থানায় ধরে নিয়ে আসে মেম্বার অনেক রেগে যায়। সে ওসিকে জিজ্ঞেস করতে শুরু করে, ব্যাপার ওসি সাহেব, এটা কোন ধরনের ব্যবহার? আপনি ভালোভাবে ফোন করে বললেই আমি চলে আসতাম। আপনি নাকি আপনার টিমকে পাঠিয়েছেন আমাকে তুলে আনতে, কারণটা কি? মেম্বার সাহেব, কারণ তো অবশ্যই আছে। শুধু শুধু আপনাকে তুলে আনা হয়নি। আপনি একজন সম্মানিত মানুষ, আপনাকে আর অপমান করা যায় না। কিন্তু আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ জড়িত হয়েছে, এখন সেগুলোই আপনাকে এখানে এভাবে আনতে বাধ্য করেছে। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু সেটা কি? ওসি সাহেব নেহার বাবার সঙ্গে আর কোনো কথা বললেন না। সে তাকে থামিয়ে দিয়ে অন্য একজনকে খুঁজতে শুরু করলো। এখানে সাইদ কে? সামনে আসো। জি স্যার, আমি। এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা তো তুমি। হ্যাঁ আমি, কিন্তু এই ভিডিওটা কে করেছে? কিন্তু ভিডিওটা দেখে মনে হচ্ছে এটা আমার মতো অন্য কেউ। ফাজলামো করিস বেটা, প্রথমে স্বীকার করলি, পরে যখনই বুঝলি ঝামেলা হবে তারপর পরে আবার কথা উল্টে ফেললে। যদি আর একটা মিথ্যা কথা বলিস তাহলে তোর একটা হাড্ডু আস্ত রাখবো না। যা হয়েছে, যার কথা মতো করেছিস সব সত্যি বল। সাইড মেম্বারের মুখের দিকে তাকিয়ে আর কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওসি বারবার জিজ্ঞেস করার পরেও সে কোনো কিছু বলছে না। এক পর্যায়ে যখনই সাইদকে টেনে মারধর করবে তখন সে বলতে শুরু করে, স্যার আমাকে মারবেন না, আমি সবকিছু সত্যি সত্যি বলছি। হ্যাঁ বল, একটা যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর খবর আছে। সঙ্গে সঙ্গে সাইদ সবকিছু খোলসা করে বলতে শুরু করে। তার কথা শুনে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। সাইদের সঙ্গে থাকা সবাইকে এই বিষয়টা জিজ্ঞেস করা হয়। সবাই স্বীকার করে যে এটা তাদেরকে করতে বলা হয়েছে, সেজন্য করেছে, আর এটার জন্য তারা মেম্বারকে দায়ী করে। ওসি মেম্বারকে জিজ্ঞেস করে, মেম্বার সাহেব এখন কি বলবেন? আপনার বিরুদ্ধে তো সব প্রমাণ রেডি, এখন আপনাকে কিছু বলতে চান? এটা আমি না, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। দেখেন, আপনি যে আরাফের পরিবারের সঙ্গে কি করেছেন সেটা আমি সব শুনেছি। আপনি এরকম কাজ কিভাবে করতে পারেন? আপনার তো কোনো কিছুরই অভাব নেই, তারপরেও মধ্যবিত্ত পরিবারের শেষ সম্বলটুকু আপনাকে কে নিতে চেয়েছিলেন, আবারও তাকে মারধর করলেন। এমনকি আপনার মেয়েও তো এখন ওই পরিবারের অংশ, তারপরেও কি আপনার একটু মায়া হলো না?
কিসের ভিডিও আর কিসের মারামারির কথা বলেন? আমি তো কিছুই বুঝছি না। সঙ্গে সঙ্গে ওসি সাহেব ল্যাপটপটা ঘুরিয়ে ভিডিওটা দেখাতে শুরু করে। নেহার আব্বু ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। এই জায়গায় ভিডিও কে করলো? সঙ্গে সঙ্গে নেহা বলতে শুরু করে, এটা তোমার পাপের ফল আব্বু। আমি চাইনি তোমাকে থানা পর্যন্ত নিয়ে আসতে, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। আজকে সত্যের জয় হবে, মিথ্যের কবর হবে। নেহার এরকম আক্রমণাত্মক কথা শুনে তার বাবা আবেগ আপ্লুত হয়ে কান্না করতে শুরু করে। সে এখন তার ভুল বুঝতে পারে যে সে কত বড় অন্যায় করেছে। সবার সঙ্গে সবকিছু সে বুঝতে পারে। কান্না করতে করতে নেহাকে বলে, তুই একদম ঠিক কাজ করেছিস মা। তুই যদি আজকে আমাকে এই জায়গায় না আনতি, তাহলে হয়তো আমি আমার ভুলগুলো বুঝতে পারতাম না। তুই ভালো একটা কাজ করছিস। আসলে টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কাউকে মানুষ বলে মনে হচ্ছিল না। শুধু টাকা কামাতে চেয়েছিলাম, কিন্তু সম্মানটুকু হারিয়ে ফেলেছি। আপনি তো অনেক খারাপ খারাপ কাজ করেছেন, এটার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তবে এটা আদালতে করবে। আপনাকে শাস্তি হওয়া উচিত। ওনাকে নিয়ে যাও। ওসি সাহেব বলার সঙ্গে সঙ্গে নেহার বাবাকে নিয়ে ভেতরে চলে যায়। সবার মুখে তখন হাসি ফিরে আসা, কিন্তু ওসির মনে একটা কৌতূহল জেগেছে। তাই সে নেহাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তোমরা এই ভিডিওটা কিভাবে করলে? এটা আসলে পুরোপুরি আমার ওয়াইফের প্ল্যান। আমার শার্টের একটা বোতাম খুলে সেই বোতামের জায়গায় একটা ক্যামেরা লাগিয়ে দেয়, আর সেখান থেকেই এই ফুটেজটা আমরা পেয়েছি। সে কথাটা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না এত সূক্ষ্মভাবে কেউ প্ল্যান করতে পারে। সে আরবকে জিজ্ঞেস করে, যাই হোক, আপনাদের জীবনে অনেক দুর্ঘটনাই ঘটে গেছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করেছেন। তবে এখন আর আপনাদের কোনো প্রবলেম হবে না, কথা দিলাম। আপনাদের সম্পত্তি এখন আপনাদের দখলেই থাকবে। যদি অন্য কেউ দখল করার চেষ্টা করে, তাহলে তার অবস্থা ঠিক এরকমই হবে। এখন আপনারা বাসায় যেতে পারেন। এখানে সকল কাজ শেষ। এখন এর বিচার আদালত করবে। আপনারা নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। নেহা আর আসিফ আরবকে ধরে নিয়ে বাসার দিকে যেতে শুরু করে। যেতে যেতে আসিফ বলে, বন্ধু, ভাগ্যক্রমে একটা বউ পেয়েছিস। এই সময়ে দাঁড়িয়ে এরকম মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন। ভাবি তো সবসময় তোর খেয়াল রাখে, সবসময় তোর পাশে থাকে। ওনাকে কখনো কষ্ট দিস না। কি বলিস বন্ধু? ভালোবাসার মানুষকে কেউ কখনো কষ্ট দেয়? আমিও ওনাকে ভালোবাসি, ওনাকে কখনোই কষ্ট দিতে পারবো না। কথা শেষ করে আরাফ একটা রিক্সা নিয়ে নেহাকে রিক্সায় তুলে তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বাসার দিকে যেতে শুরু করে। একজন আরেকজনের ভালোবাসা আশেপাশের সবাই দেখে হাসতে শুরু করে। আর আরাফ তাকে জড়িয়ে ধরে কথা দেয় যে তাকে কখনো যেন ছেড়ে না যায়। নেহাও আরাফকে কথা দেয় সব সময় তার সঙ্গে থাকবে, বিপদ আপদে তার পাশে দাঁড়িয়ে থাকবে। ভালোবাসাটা শুধু বিশ্বাসটাই বেশি প্রয়োজন। একে অপরের প্রতি বিশ্বাস থাকলে সেই ভালোবাসার সম্পর্ক কখনো নষ্ট হয় না। সকল ষড়যন্ত্র পেরিয়ে আজও তাদের ভালোবাসা টিকে আছে সবার মাঝে। তেমনি ভালোবাসা তেমনি বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। গল্পটা আজ এখানেই সমাপ্তি হলো। ভালো থাকবেন সবাই। সমাপ্ত।